হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিটেটের প্রশ্নপত্র নিয়ে, প্রশ্নের ধরন নিয়ে এবং লাস্ট হয়ে যাওয়া সিটেটের প্রশ্ন নিয়ে। বাংলা দু ধরনের প্রশ্ন হয়ে থাকে, একটা হচ্ছে বাংলা যাদের প্রথম ভাষা ল্যাঙ্গুয়েজ 1 এবং বাংলা দ্বিতীয় ভাষা, বাংলা যাদের দ্বিতীয় ভাষা এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। তো আমরা দু ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথম ভাষা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা ভাষা যাদের প্রথম, ইংরেজি ভাষা যাদের, অন্যান্য ভাষা যাদের প্রথম ভাষা তাদের বাংলা দ্বিতীয় ভাষা। তো আজকের ভিডিওতে আলোচনা করব, প্রথমে ধরন নিয়ে আলোচনা করছি যে প্রথম ভাষাতে আমরা দেখতে পাবো দুটো প্যারাগ্রাফ দেওয়া থাকবে, একটি কবিতা এবং একটি গল্প। আর ল্যাঙ্গুয়েজ 2তে থাকবে দুটো প্যারাগ্রাফ, দুটোই গল্প, কিন্তু প্রথম ভাষাতে একটি গল্প, একটি হচ্ছে কবিতা। তো লাস্ট সিটেটের যে প্রশ্নটা এটা আমরা আলোচনা করব আজকে। প্রথমে আমরা প্যারাগ্রাফগুলি পড়ব। যাদের মনে হচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ দরকার নেই, শুধু প্রশ্ন উত্তর দেখব, তারা এই যে অংশটা স্ক্রিপ্ট করে দেখতে পারবে। আর যাদের মনে হচ্ছে আমি টোটাল জিনিসটা বুঝবো, তো প্রথমে আমাদের প্যারাগ্রাফটা অবশ্যই পড়তে হবে, কারণ প্যারাগ্রাফ থেকে কিভাবে প্রশ্ন চাওয়া হয় এটা না পড়লে তোমরা বুঝতে পারবে না। তো প্রথমে আমি পড়ে নিচ্ছি যে একটি গল্প দেওয়া আছে, প্রথমেই দেখতে পাচ্ছ, এই গল্পটা আমরা পড়ে নিচ্ছি। গল্পে বলা হচ্ছে, ফের মালিঙ্গা বাসবনে দেখা মিলল শার্দুল সম্রাটের। খুব খেয়াল করে দেখবে। এবার বাঘমামার দেখা পেলেন বনকর্মী অজিত রায়, অর্থাৎ বাঘমামার প্রথমকে দেখা পেলেন অজিত রায়। 3 ফেব্রুয়ারি সন্ধে 6টার পর নেওড়াভেলি জাতীয় উদ্যানের চৌদাফেরি এলাকায় বাঘের ছবি ধরা পড়ে তার ক্যামেরায়। পরদিন সকালে ফের জঙ্গলে বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, বনকর্মীরা যে সজাগ রয়েছে, আমাদের ক্যামেরা যে ঠিকমতো কাজ করছে তা আরও একবার প্রমাণিত হলো। 2020 সালের প্রথম দিনটিতেই চমকে দিয়েছিল নেওড়াভেলি জাতীয় উদ্যানের 6 মাইল এলাকার কাছে ট্র্যাম ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। তবে 17 ও 18 ডিসেম্বর ট্র্যাম ক্যামেরাতে যে বাঘের ছবি ধরা পড়েছিল সেই বাঘ নাও হতে পারে। ছবিটি খুঁটিয়ে বিশ্লেষণ করা হবে। এবার দেখা বড় আকৃতির নাদুস নুদুস বাঘটি অল্প সময়ের মধ্যে জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। অনুমান প্রায় 1500 বর্গ কিমি এলাকার এই উদ্যানটি ভেতরে এই মুহূর্তে 2-3টি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। চোরা শিকারীদের কথা মাথায় রেখে বছরের শুরুতেই সিদ্ধান্ত নেওয়া হয় এখানে বন চৌকির সংখ্যা বাড়ানো হবে, আরও ট্র্যাপ ক্যামেরা লাগানো হবে। 2017 থেকে প্রতি বছরই নেওড়াতে বাঘের ছবি ধরা পড়ছে। স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের মেম্বার অনিমেষ বসু বলেন, খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর ভেসে আসছে, তখন প্রমাণ হচ্ছে রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসেবে নেওড়াভেলির জঙ্গলে পরিবেশ সুস্থ স্বাভাবিক রয়েছে। অনিমেষ বাবু কথায় গোটা দেশের মধ্যে নাম ডাফা অরণ্যের পর নেওড়াভেলি দ্বিতীয় অরণ্য, যেখানে 7 প্রজাতির বিড়াল গোত্রের প্রাণীর দেখা মেলে। এখানে মানুষের ছোঁয়া কম পড়েছে। দেশের অন্যতম ভার্জিন ফরেস্ট। উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন, আশা করছি দ্রুত আরও ফটো আসবে। আমরা গোটা বিষয়টি উপর নজর রেখেছি। মালিঙ্গা বাসের বন নিয়ে কিছু চিন্তিত বিশেষজ্ঞ মহল। হাজার হাজার বছর ধরে গজিয়ে ওঠে বাঁশের গভীর এই বন বাঘের অবাধ বিচরণের পক্ষে সুবিধাজনক নয়। গভীর বাঁশবনে শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না। বন দপ্তর প্রায় 2 বছরের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। মালিঙ্গা ম্যানেজমেন্টের দিকেও নজর রাখছে। এই হচ্ছে আমাদের গল্প। এখন দেখব আমরা প্রশ্ন অংশ। প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, দেখব আমরা এই গল্প এবং কবিতা থেকে 15টি প্রশ্ন থাকে। এই 15টি প্রশ্নের ভেতরে গল্পের থেকে হুবহু কিছু প্রশ্ন এবং ব্যাকরণগত কিছু প্রশ্ন থাকে।
এবং 15টি থাকে প্যাডাগজি প্রশ্ন। এই 30টি প্রশ্নই আজকে আমরা সলভ করব। প্রথম প্রশ্নই বলা হয়েছে, দেখো 91 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুটি জঙ্গলের সমার্থক? অর্থাৎ এখানে 4টি অপশন দেওয়া আছে, জঙ্গল শব্দের সমার্থক শব্দের কথা বলা হচ্ছে। এখানে জঙ্গল শব্দের সমার্থক হচ্ছে আমরা জানি বন এবং অরণ্য, এই অপশনটি সঠিক। অর্থাৎ ব্যাকরণগত প্রশ্ন এখান থেকে গল্প থেকে করা হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ আমাদের ব্যাকরণগত প্রশ্ন কিছু জানতে হবে। প্রদত্ত গদ্যাংশটিতে লেখক কাকে মামা বলে সম্বোধন করেছেন? এটা আমরা এমনিতেও জানি, বাঘকে মামা বলি। তো দেখো এখানে আমরা প্রথমেই পড়েছিলাম, এবার বাঘ মামার এই মামা আছে, তার মানে এটার আনসার হয়ে যাচ্ছে মামা। তারপরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 2017 সালে থেকে নেওড়া ভ্যালির জঙ্গলে প্রায়শই ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে, এটি কি প্রমাণ করে? এটি দেখো, এটা আমরা পড়েছি, এটা হচ্ছে 93 প্রশ্ন। কি ধরা পড়ে তাতে? এতে ধরা পড়ে যে নেওড়া ভ্যালির জঙ্গলে পরিবেশ সুস্থ স্বাভাবিক রয়েছে বাঘের জন্য, অর্থাৎ এটার আনসার হচ্ছে এটা হবে, নেওড়া ভ্যালি পরিবেশ বাঘের জন্য সুস্থ স্বাভাবিক রয়েছে। তারপরের প্রশ্ন দেখো, নেওড়া ভ্যালির জঙ্গলে কয়টি প্রজাতির বিড়াল গোত্রের প্রাণী বাস করে? যারা এর আগে গল্পটা পড়েছো তাদের হয়তো মনে থাকবে, কয়টি ছিল? 60টি। যেখানে আনসার দেওয়া আছে 60টি প্রজাতির বিড়াল গোত্রের প্রাণীর দেখা মেলে। তারপর দেখো বলা হচ্ছে, মালিঙ্গা বন বাঘের পক্ষে শিকারের জন্য সুবিধাজনক নয় কেন? কেন নয়? কারণ এখানে আমরা বাঁশবন আছে, তাই তো, বাঁশবন শিকারের জন্য উপযুক্ত নয়। আমরা এখানে দেখব, এই যে দেখো এখানে আনসারটা দেওয়া আছে, গভীর বাঁশবনে শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করা যায় না, তাই এই বাঘের অবাধ বিচরণের পক্ষে সুবিধাজনক নয়, অর্থাৎ এটা বাঁশবনের জন্য অসুবিধা হয়। গভীর বাঁশবনটি বাঘের অবাধ বিচরণের জন্য সুবিধাজনক নয়। বাঁশ খুব ঘন থাকে, যার জন্য বাঘ চলাফেরা করতে পারে না বাঁশের জন্য। তো পরের প্রশ্নে বলা হচ্ছে, চৌদাফিরি এলাকায় বাঘের ছবি কার ক্যামেরায় ধরা পড়েছিল? যারা গল্পটা পড়েছিল, গল্পের প্রথমেই ছিল, দেখো অজিত রায়ের ছবিতে, বনকর্মী অজিত রায়ের ছবিতে ধরা পড়ে। পরের প্রশ্নে বলা হচ্ছে, নাদোষ নুদোষ শব্দটির বিপরীত অর্থ নিচের কোনটি? অর্থাৎ এটাও একটা ব্যাকরণগত প্রশ্ন, গল্পের থেকে দেওয়া হয়েছে। নাদোষ নুদোষ হচ্ছে যে একটু মোটাসোটা প্রকৃতির, এর হবে আনসার হবে রোগা পাতলা, 2 নম্বরটা। তারপর প্রশ্নে বলা হচ্ছে, গভীর বাঁশবনে শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না, বাক্যটিতে গভীর বাঁশবনে কোন কারক? আমরা জানি স্থান বোঝালে সেটা অধিকরণ কারক হয়। কোথায়? কোথায় মানে কি? স্থান বোঝাচ্ছে গভীর বাঁশবনে, অধিকরণ কারকে এ বিভক্তি, এটা হবে অধিকরণ কারক। গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর ভেসে আসছে, তখন প্রমাণ হচ্ছে রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসেবে নেওড়া ভ্যালির জঙ্গলে পরিবেশ সুস্থ স্বাভাবিক রয়েছে। এটি কোন শ্রেণীর বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যের কি জানি আমরা? যখন তখন সাপেক্ষ সর্বনাম থাকবে। এই যে এখানে তখন আছে, এখানে যখন গোটা বিশ্ব, যখনটা উজ্জ্ব আছে, এখানে যখন আছে, তখন যখন তখন থাকলে আমরা বুঝবো এটা জটিল বাক্য, সাপেক্ষ সর্বনাম থাকে। তারপরে একটি দেখবো আমরা, গল্প শেষ, তারপরে কি বললাম যে একটি কবিতা থাকে। এখন দেখবো আমরা কবিতা, যাদের দরকার নেই যে কবিতা পড়বো না, প্রশ্ন উত্তর দেখবো, তারা অংশটা স্কিপ করে নিতে পারবে। এখানে বলা হচ্ছে, দেখো, গ্রাম উঠে গিয়েছে শহরে, শূন্য ঘর শূন্য গোলা, ধান বোনা জমি পড়ে আছে, ধান বোনা জমি আছে পড়ে, শুকনো তুলসীর মঞ্চে নিষ্প্রদীপ অন্ধকার নামে আগাছায় ভরেছে উঠোন, সূর্য পাটে বসেছে কখন, রাখালের দেখা নেই, কোথাও গরুর পাল ওড়ায় না ধুলো, ঢেকিতে ওঠে না পার, একটি কলসিও জল ওঠায় না ঘাটে, বুনো ঘাসে পথ ঢাকে বিনা শাখে, সন্ধ্যা হয় সূর্য বসে পাটে, তাঁতি বনে না কোনো তাঁত, কলু আর ঘোরায় না ঘানি, কুমোর ঘরে চাবি ঝাঁপ বন্ধ নিরুদ্দেশ হয়েছে দোকানি,
হাতুড়ি বিকিয়ে হাঁটে, ভস্ম মেখে পড়ে থাকে বেকার হাপড়, যে পথে কামার গেছে কে জানে সে পথের খবর। অর্থাৎ এই কবিতার মধ্যে দেখি একটি গ্রাম সে উঠে যাচ্ছে, সব কিছু তার বন্ধ হয়ে আসছে, গ্রামটা শূন্য, লোকজন নেই, সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। এখন এর থেকে আমরা প্রশ্নোত্তর করব। দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে, বুনো শাখে পট ঢাকে, বিনা শাখে সন্ধ্যা হয়, সূর্য বসে পাটে। এই অংশটির নিম্নলিখিত কোন পদটি করণ কারক? অর্থাৎ এখানে ইন্ডিকেট করে দেয়নি, এখানে বের করতে হবে কারণ মানে করণ কারক বাচক শব্দ কোনটি। এটা হবে বুনো ঘাস, কারণ আমরা জানি অনুসর্গ প্রধান হচ্ছে করণ কারক। কারণ কি, আমরা প্রশ্ন যদি করি কি দিয়ে পদ ঢাকে, বুনো ঘাস দিয়ে, অর্থাৎ কি দিয়ে, এই যে দিয়ে যে পাচ্ছি অনুসর্গ, এর জন্য এটা হয়ে যাবে করণ কারক, বুনো ঘাস হবে এটার সঠিক আনসার। কবিতার মূল সুর কি? দেখো কবিতার মূল সুর কি, নগর সভ্যতার উজ্জ্বলতায় গ্রাম অন্ধকারচ্ছন্ন হয়েছে, গ্রামের বর্ণনা, শহরের বর্ণনা, গ্রামীণ চিন্তাধারা শহরকে ধ্বংস করছে। গ্রামের বর্ণনা অবশ্যই আছে, কিন্তু এর মধ্যে শহরের ব্যঞ্জনা হবে না। গ্রামীণ চিন্তাধারা শহরকে ধ্বংস করছে, গ্রামীণ চিন্তাধারার কথা এখানে বলা হচ্ছে, এখানে একটা ব্যঞ্জনা আছে। কারণ কি, নগর সভ্যতার উজ্জ্বলতায়, নগর সভ্যতার শহরের চাকচিক্যতায় গ্রাম অন্ধকার হয়ে যাচ্ছে, গ্রামের মানুষ শহরের দিকে ছুটে যাচ্ছে। এটার আনসার হবে 1 নম্বরটা। তারপর পরের প্রশ্নে বলা হচ্ছে, আগে গ্রামের সন্ধ্যাবেলায় কিসের ধ্বনি শোনা যেত? যারা কবিতাটা পড়েছ মনে রাখবে, আগে শোনা যেত কিসের ধ্বনি? শঙ্খের ধ্বনি। বিনা শাখে সন্ধ্যা হয়, এখন কি বিনা শাখে সন্ধ্যা হয়, কিন্তু আগে শাক ছিল, অর্থাৎ কিসের ধ্বনি শোনা যেত? আগে শঙ্খের ধ্বনি শোনা যেত। নিচের বিকল্পগুলিতে 3টি করে জীবিকার নাম উল্লেখ রয়েছে, কোন বিকল্পটি 3টি জীবিকায় উল্লেখ রয়েছে এই পদ্যাংশটিতে? দেখো, তাঁতি মাঝি কামার, তাঁতি কুমোর গোয়ালা, তাঁতি কুমোর কামার। অর্থাৎ কবিতার মধ্যে আমরা দেখলাম এখানে কুমোরের কথা পাই, কুমোরের কথা পাই, তাঁতির কথা পাই এবং কামারের কথা পাই, শেষে যে এই যে কামারের কথা পাই। এই 3টে অপশন ঠিক হবে, বাকিটা ভুল হবে। অর্থাৎ আমরা তাঁতির কথাও পাচ্ছি, কুমোরের কথাও পাচ্ছি, কামারের কথাও পাচ্ছি। পথ কিসে ঢেকে গেছে? পথ ঢেকে গেছে, এই যে প্রথমই আছে এটাতে, প্রথম প্রশ্নটা দিয়েছে বুনো ঘাসে পথ ঢাকে, অর্থাৎ ঘাসে। তারপরে একটা ব্যাকরণগত প্রশ্ন দেওয়া হয়েছে যে নিষ্প্রদীপ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে সঠিক উত্তরটি কি হবে? যারা আমার ব্যাকরণের ক্লাস দেখেছো, আমি সিটেটের জন্য ব্যাকরণের ক্লাস এক্সট্রাভাবে আলাদাভাবে করব। আমি কি বলেছিলাম আমি সেখানে, যে শব্দের মাঝে যদি 3টে স, তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য এবং র ওকার, শব্দের মাঝে যদি এই 5টি শব্দের মধ্যে যে কোনো একটি আসে, তাহলে এগুলি ভাঙতে গিয়ে যদি এই শব্দের মাঝে এই অংশগুলি আসে, এই সব বর্ণগুলি আসে, তার পরিবর্তিতে বিসর্গ বসবে এবং শব্দগুলি উঠে যাবে। দেখো আমরা যদি নিষ্প্রতীক ভাবি তাহলে কি হবে, নিশ আসছে, তারপর প্লাস প্রদীপ, প্রদীপ, তাহলে এই মূর্ধন্যস্বর জায়গায় কি চলে আসবে? শুধু বিসর্গ চলে আসবে। এই যে দেখো, মূর্ধন্যস্বর জায়গায় শুধু বিসর্গ চলে আসবে, নি যোগ প্রদীপ, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখন দেখবো আমরা প্যাডাগজির প্রশ্ন। 15টা প্রশ্ন আমরা শেষ, বাকি 15টা করব। এখানে 106 থেকে 120 নম্বর পর্যন্ত আছে। বলা হচ্ছে, একটি সর্বব্যাপী শ্রেণীকক্ষে ইনক্লুসিভ ক্লাসরুম শিক্ষণের সময় একজন ভাষা শিক্ষকের কি করা উচিত? 4টি অপশন দেওয়া আছে। এই বিষয়ে নিশ্চিত করা যেতে পারে তারা বিদ্যালয়ে 6টি ঘন্টা শান্তভাবে থাকে, মেধাবী ছাত্রদের দুর্বল ছাত্রদের প্রতি খেয়াল রাখতে বলা উচিত, বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়ায় তাদের সাহায্য করা, প্রিন্সিপালকে অনুরোধ জানানো যাতে একজন বিশিষ্ট শিক্ষাবিদ তাদের সাথে কথাবার্তা বলেন। দেখো এটা সহজেই আলাদা করা যাচ্ছে, এটা হবে এত প্রশ্ন না, এই প্যাডাগজি প্রশ্নটা, এটা হবে 3 নম্বর, বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়ায় তাদের সাহায্য করা। তারপরের প্রশ্নে বলা হচ্ছে, ভাষা দক্ষতার জন্য নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? ভাষা শেখানোর জন্য কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? 4টি অপশন দেওয়া আছে, সস্তা অথবা বিনামূল্যে,
শৈক্ষিক উপকরণের ব্যবহার, সঠিক উচ্চারণে পাঠ করা, পাঠ্যপুস্তকের একদম শেষে দেওয়া পাঠ্য বিষয়ভিত্তিক অনুশীলনগুলি সমাধান করা, যথাযথ এবং সাবলীলতার বিকাশ। এটা হবে 4 নম্বর, যথাযথ এবং সাবলীলতার বিকাশ। পরের প্রশ্ন বলা হচ্ছে, একজন সফল ভাষা শিক্ষক কি করেন? অর্থাৎ তুমি ভাষার শিক্ষক হয়ে কি করবেন ক্লাসে? দলগত বা যৌথ কর্ম কমিয়ে দেবেন, শিক্ষকের কথা বলার সময় বাড়িয়ে দেবেন, শিক্ষকদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন, শিক্ষার্থীদের কথা বলার সময় কমিয়ে দেবেন। অবশ্যই শিক্ষার্থীদের সময় বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা জানি বর্তমান এডুকেশন শিশুকেন্দ্রিক শিক্ষা। তারপর বলা হচ্ছে, মুদ্রণ সমৃদ্ধ পরিবেশের নিচের কোন দুটি শিখনের জন্য অত্যাবশ্যক উপাদান? এটা হচ্ছে সাক্ষরতা এবং ভাষা। উৎস হিসেবে বহুভাষিকতা বলতে কি বোঝায়? বহুভাষিকতা বলতে বোঝায় একটি কৌশল হিসেবে শিক্ষার্থীর ভাষার ব্যবহার। অর্থাৎ একটা শিক্ষককে যে জায়গায় সে স্কুলে চাকরি করবে তার মোটামুটি অন্য ভাষার সম্বন্ধে ধারণা থাকতে লাগবে। শিক্ষার্থীরা যে ভাষায় কথা বলে, নাহলে তার পড়াতে অসুবিধা হবে, অনেক শিক্ষার্থীর কথা বুঝতে অসুবিধা হবে, এটাই বলা হচ্ছে। অঙ্কিতা, তোমার ক্লাসে একটি দৃষ্টিহীন শিক্ষার্থী ভাষা শিক্ষক হিসেবে তুমি করবে। অর্থাৎ তোমার ক্লাসে যদি কোনো অন্ধ স্টুডেন্ট থাকে, অন্ধ ছাত্র থাকে, তখন তুমি কিভাবে পড়াবে তাকে? সুর দিয়ে এবং বিরাম চিহ্ন সহকারে স্পষ্টভাবে বলবে এবং উপাদানগুলি স্পর্শ ও অনুভব করাবে। বিভিন্ন ধরনের কর্মপ্রবণ তো হবেই না, যেহেতু সে ব্লাইন্ড। তোমার শিক্ষণ প্রণালীতে নানা ধরনের দৃশ্য উপকরণ তো হবেই না, যেহেতু ব্লাইন্ড। দৃশ্য সে দেখতে পাবে না, এটা দরকারই নেই। নানা ধরনের অঙ্গিভঙ্গিও সে দেখতে পারবে না, দৈহিক ভাষাও সে দেখতে পারবে না। তার মানে 1 নম্বরটা নিঃসন্দেহে ঠিক। তারপর প্রশ্নে বলা হচ্ছে যে, মুদ্রণ সমৃদ্ধ পরিবেশের নিচের কোন দুটি শিখনের জন্য অত্যাবশ্যক উপাদান? এটা বলে ফেলেছি হয়তো আগে, সাক্ষরতা আর ভাষা। তারপর, প্রতিটি ভাষারই একটি নিজস্ব ব্যাকরণ আছে। এই ব্যাকরণ কি অনুযায়ী চলে? লিপি অনুযায়ী, নিয়মচালিত, রাজ্যচালিত, কেন্দ্রচালিত? অবশ্যই ভাষা তার নিয়ম অনুযায়ী চলে। উৎস হিসাবে বহুভাষিকতা বলতে কি বোঝায়? বহুভাষিকতা বলতে বোঝায় একটি কৌশল হিসেবে শিক্ষার্থীর ভাষার ব্যবহার। অর্থাৎ তুমি যে জায়গায় চাকরি করবে সেই জায়গার পাশাপাশির ভাষাগুলি সম্বন্ধে তোমার একটা সাধারণ জ্ঞান দরকার হয়, কারণ শিক্ষার্থীদের ভাষা যদি ভালো করে না বোঝা যায় তাহলে পড়াতে অসুবিধা হয়। তারপর বলছে, ত্রিভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষাটি হলো যে কোনো বিদেশি শব্দ পুরো দেশে এক, কেবলমাত্র সংস্কৃত, হিন্দিভাষী এবং হিন্দিভাষী অতিরিক্ত অন্য ভাষী নন হিন্দি রাজ্যের জন্য পৃথক। অবশ্যই এটা কি বলা হচ্ছে, যে যাদের হিন্দি ভাষা মাতৃভাষা না তাদের জন্য হিন্দিটাই হচ্ছে তৃতীয় ভাষা, এবং যারা হিন্দিভাষী তাদের জন্য অন্য রাজ্যের ভাষাটাই হচ্ছে তৃতীয় ভাষা। এটাই ঘুরিয়ে বলা হচ্ছে। পরের প্রশ্নে বলা হচ্ছে, একজন শিক্ষিকা বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কিত একটি পোস্টার ক্লাসে এনে দেওয়ালে লাগিয়ে দিলেন। তিনি ছাত্রদের এটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে বললেন এবং এ বিষয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখতে বললেন। এখানে ভাষা শিক্ষক কর্তৃক ব্যবহৃত এই পোস্টারটি হলো, মানে এটা কি উপাদান হিসেবে ব্যবহার করলেন তিনি ক্লাসে? একটি পোস্টার যে আনলেন, এটা কোন উপাদান? অব্যবহার্য উপাদান, বিশ্বস্ত উপাদান, সংহত উপাদান, যথোপযুক্ত উপাদান? এটা হবে বিশ্বস্ত উপাদান। তারপরে প্রশ্ন, স্বতঃস্ফূর্ততা এর অর্থ। স্বতঃস্ফূর্ততার অর্থ নিচে কোনটা? নিজেকে প্রকাশ করার জন্য সানন্দে বলা, পড়া এবং লেখা, নির্ভুল লিখন, ব্যাকরণগত নিয়মাবলীর স্পষ্ট ব্যাখ্যা, ব্যবহার এবং বাক্যের নির্ভুল উচ্চারণ। এটা হবে নিজেকে প্রকাশ করার জন্য। স্বতঃস্ফূর্ত মানেই নিজের কথাটা এখানে লুকিয়ে রয়েছে। তারপরের প্রশ্ন 116 নম্বর, পঠনের নিম্ন ঊর্ধ্ব কর্মসাধন পদ্ধতি নিচের বিষয়গুলির উপর কিভাবে গুরুত্ব দেয়? অর্থাৎ ক্লাসে যে তুমি ব্যাকরণ পড়াবে, এগুলির মধ্যে কোনটা আগে কোনটা পরে পড়ানো উচিত? এর মধ্যে সবচেয়ে ছোট অংশ আমরা কি জানি? এর মধ্যে সবচেয়ে ছোট অংশ হচ্ছে ধ্বনি। এটা হচ্ছে 1 নম্বরে পড়াতে হবে।
তারপর পরে কি পড়াতে হবে আমাদের? অক্ষর। ধ্বনির পরে হচ্ছে আমরা সবচেয়ে কম সময়ে যতটুকু উচ্চারণ করতে পারি এটা হচ্ছে অক্ষর, এটা তারপর পড়াতে হবে। অক্ষরের পরে কি পড়াতে হবে? অক্ষরের পড়াতে হবে এক স্বর বিশিষ্ট শব্দ, সিলেবাল। অক্ষরের পর সিলেবাল। তারপর পড়াতে হবে আমাদের শব্দ। অক্ষরের চেয়ে এক স্বর বিশিষ্ট শব্দের চেয়ে শব্দ বড়। তারপর পড়াতে হবে আমাদের শব্দ। তারপর পড়াতে হবে আমাদের বাক্য, সেন্টেন্স। এটা হচ্ছে এইভাবে এখানে দেওয়া আছে, এই অপশন নাম্বার 4 এটা ঠিক হবে। 117 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভাষা অর্জনে সামাজিক ভাব বিনিময়, সোশ্যাল ইন্টারাকশন এর নিয়মগুলি নিচের কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল? ভাষা অর্জনে সামাজিক বিনিময় অর্থাৎ সোশ্যাল যে ইন্টারাকশন হয় এগুলি কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল, নির্ভরশীল? ভাষা শিক্ষার্থীর অন্যান্যদের সাথে আলোচনা এবং শব্দার্থের বিচারগত আলোচনার জন্য কিছু সুযোগ প্রয়োজন। ভাষা শিক্ষার্থীর যথোপযুক্ত বোধজ্ঞানের বিকাশের প্রয়োজন অর্থাৎ বোধগম্যতার একটু দূরহস্তের ব্যবহার। পাঠ্যক্রমের অন্তর্গত ভাষার উপর জোর দিয়েই ভাষা শেখা সম্ভব। ভাষা শিক্ষা তখনই সম্ভব হয় যখন তারা অনুকরণ এবং যোগ্যতা বৃদ্ধির সুযোগ পায়। এটা ঠিক হবে এই 1 নম্বরটা। ভাষা শিক্ষার্থীর অন্যান্যদের সাথে আলোচনা এবং শব্দার্থের বিচারগত আলোচনা, অর্থাৎ একটা শব্দের অর্থ বুঝে আলোচনা, অন্যান্যদের সঙ্গে ডিসকাস করে আলোচনা। তারপরে পরের প্রশ্ন বলা হচ্ছে অনুমান একটি সহদক্ষতা হিসাবে কিসের সাথে যুক্ত? অনুমান কিসের সঙ্গে যুক্ত? পঠন, খসড়া নির্মাণ, সাংক্ষেপীকরণ, মন্তব্যীকরণ। এটা হচ্ছে পঠন, রিডিংয়ের সঙ্গে সংযুক্ত। ভালো চাকরির সুযোগ পাওয়ার জন্য যখন একটি ছাত্র একটি ভাষা শেখে, অর্থাৎ শুধু চাকরির জন্য, তখন তাদের ভাষা শেখার উৎসাহটি, অর্থাৎ ভাষার কোনো জীবিকা অর্জনের জন্য, কোনো অর্থ রোজগারের জন্য যে ভাষাটা শেখে সেই ভাষাটাকে কি বলবো? অহমকেন্দ্রিক, স্বকীয়, পরকীয়, কর্মকেন্দ্রিক? অবশ্যই পরকীয়, কারণ ভাষাটা নিজের জন্য না, পরের জন্য শেখা হচ্ছে। পরের জন্য কিভাবে শেখা হচ্ছে? কারণ এই ভাষার বিনিময়ে সে ওখানে কাজ করবে, ওই ভাষার মাধ্যমে। একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, অর্থাৎ একটি কার্যকরী ভাষার ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হলো সেটা কিসের? ভুল কমাবার, মূল্যায়নের, অনুকরণের, ভাব বিনিময়ের। অর্থাৎ ভাব বিনিময় করলেই কি হয়? ভাষার কার্যকারিতা বৃদ্ধি পায়। তাহলে এখানে আজকে আমার আলোচনা শেষ হলো। এটা ছিল এই প্রশ্নটা 2020 ফেব্রুয়ারির। তার পরবর্তীতে আমরা নেক্সট কোনো প্রশ্ন এবং ব্যাকরণের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা যার যেখানে প্রবলেম এবং তোমাদের কি লাগে সিটেটের বাংলা বিষয় থেকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ভিডিওতে।